জি বলুন। মূর্ছনা চেঁচিয়ে উঠল। আপনাকে না বলেছিলাম আব্বু এলে সরাসরি আপনি না বলবেন বিয়েতে? সাউকি বিছানায় বালিশ ঠিক করে শুয়ে পড়ল। আবার ইচ্ছে করছে মেয়েটাকে তুমুল রাগিয়ে দিতে। বলল, আমিও তো বলেছি আমি আব্বুর অবাধ্য হতে পারবো না। মূর্ছনা নিজের চুল টানলো, কাঁপতে কাঁপতে বলল, 2 দিন পরে আমাদের বিয়ে নিয়ে কথা বলতে বসবে মুরব্বীরা। একবার তারিখ ফাইনাল হলে আরো জল ঘোলা হবে। এখন আলসেমি না করে প্লিজ না বলুন। সাউকি কথা বলে না, মুখ শক্ত করে বসে থাকে। এই মেয়ে ওকে রিজেক্ট করতে উঠে পড়ে লেগেছে, এটা ওর অবচেতন মন মানতে নারাজ সেই প্রথম থেকেই। ধীরে ধীরে মূর্ছনার প্রতি যেমন ভালো লাগা বাড়ছে তেমনি রাগও বাড়ছে। এত আত্মসম্মান যেদিন হাতের মুঠোয় পাবে সেদিন চমৎকার একটা শিক্ষা দেবে এই মেয়েকে, বুঝিয়ে দেবে প্রয়োজনের বেশি আত্মসম্মান রাখতে নেই। মূর্ছনা আবারও বলে, প্লিজ শাওকি। কল কাটুন। আচ্ছা কাটবো, তার আগে বলুন কল কেটেই আপনি বাবার কাছে গিয়ে বিয়েতে না করবেন? বলুন এখন কি করবেন? সাউকি ফোনটা কানে চেপে রাখে কিছুক্ষণ, ওপাশে তার উত্তরের প্রতীক্ষায় মূর্ছনা। ঠোঁট বাঁকিয়ে নিশ্চুপ হাসলো সাউকি। এরপর কল কাটতে কাটতে বলল, আমি এখন নখ কাটবো। নখ বড় হয়েছে। মুমতাহিনা বরগুনা এসেছিল একটা ভীষণ জরুরি কাজে। অসীমকে অবশ্য জানালো না, কাল দুপুরেই কাজটা সেরে চলে যাবে। 2 দিন পরে এসে অবশ্য পাত্রী দেখার পরিকল্পনা তার। বাবার বিশালাকার বাংলোর ডাইনিংয়ে কেবল ডিনারটা সাজিয়ে নিচ্ছিল। সানভীর ব্যস্ত তার কাগজপাতি দেখতে। ভাইকে দূর থেকে লক্ষ্য করে তিনি বলল, মেয়েটার সাথে ছিলি নাকি আজ সারাদিন? অন্যমনস্ক হয়ে জবাবটা দিল। মুমতাহিনা হাসলো অল্প, বলল, আমি শায়লা হলে তোকে সরাসরি একটা প্রশ্ন করতাম। স্বভাবে তুমিও শাইলার থেকে অবুঝ, তো প্রশ্ন করেই দাও, আমি কিছু মনে করব না। মুমতাহিনা গলা ঝেড়ে বলে, 2 জন পাত্রী তো লিস্টে আছে, একজন নাফিয়া আরেকজন ওই সোমা। তো শায়লা বলছিল ভাইয়া খুব ব্যস্ত মানুষ, 2 জনের মধ্যে একজনকেই না হয় দেখো। আমি ভাবছি সত্যি এটা করব। একজনকে বাদ দিব, তো কাকে বাদ দিব বল? কিবোর্ডে হাত থামলো সানভীরের। চোখের চশমাটা ঠিক করে আপার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তার বোনগুলো করতে চাইছে কি সেটা তার কাছে দুর্বোধ্য নয়। মুমতাহিনা অধীর প্রতীক্ষায় উত্তরটা শোনার জন্য। সানভীর এরপর আস্তে আস্তে করে বলে, জুমা নামে ভদ্রমহিলাকে বাদ দিতে পারো। বলেই সানভীর নিঃশব্দে হাসলো। মুমতাহিনা খুশি হলো এক নিমিষেই। তার ভাইয়ের মনের কথা সে জেনে গিয়েছে। সানভীর তখন আবারও আস্তে ধীরে বলল, আপা, হুম। আমাকে একটু দেখতে বুঝতে সময় দাও। এভাবে হয় না, তাড়াহুড়ো করার কিচ্ছু হয় নাই। বিয়েটা এক জীবনের জন্য করব। মুমতাহিনা হাসি থামিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। হুম। নাফিয়া মেয়েটা ভালো হবে তোর জন্য, দেখিস। আমি লোক দেখলেই চিনতে পারি কে কেমন। ওই মেয়ে সংসারী। সানভীর না চাইলেও তাকে নাফিয়াকে কল দিতে হলো। রাত ঠিক 9টা নাগাদ। পেপারগুলো সবেমাত্র দেখতে বসেছিল সে, কাজেই কল করেছে তাকে। নাফিয়া কলটা বহুত সংকোচ নিয়ে ধরে বলল, জি স্যার। মানে নাফিয়া, আপনি খুব সম্ভবত আমাকে 3টা পেপার পাঠাননি। একটু চেক করে ওগুলো পাঠালে ভালো হয়। আমি এটা আজ রাত্রেই দেখে ফাইনাল করতে যাচ্ছি। নাফিয়া ছুটে বারান্দা থেকে ঘরে ঢুকে ল্যাপটপ চেক করে লজ্জিত হয়ে বলল, এক্সট্রিমলি সরি স্যার, আমি পাঠাচ্ছি স্যার। একবার বলুন। মানে? মানে যে কোনো লাইনে স্যার একবার বলুন। নাফিয়া আবার লজ্জা পেয়ে কিবোর্ডে হাত চালালো, ফোন কানে চেপে রেখে। ওপাশে হঠাৎ সানভীর বলল, আর কি যেন বলতে চেয়েছিলেন, ভীষণ জরুরি কথা। ওহ, আপনার হাত পাখাটা আমার গাড়িতে ফেলে রেখে গেছেন। নাফিয়া একটু অপ্রস্তুত গলায় বলল, জি তো স্যার, এটা কি করে জরুরি কথা হয়? না, আমি ভাবলাম আপনি বিষয়টা নিয়ে খুবই টেনশনও হতে পারে, তাই। নাফিয়া চোখ সরু করে চুপ রইল। স্যারের এই আচরণ বড্ড অদ্ভুত লাগলো ওর। কথা বাড়ালো না। সানভি হঠাৎ ঘামতে শুরু করলো। এতটা হালকা আলাপ কি করে ওর মুখ থেকে বেরিয়ে গেল বুঝতে পারছে না। পরপর নিজের কথার টোন চেঞ্জ করে বলল, আচ্ছা, পেপার পাঠিয়ে দিন, রাখছি। শরীরটা ভীষণ রকমের দুর্বল। ঘুমিয়ে থাকলেই একটু শান্তিতে থাকা যাচ্ছিল। তবে বারবার নার্স এসে বিরক্ত করাতে ঘুমটা আর হচ্ছে না। মস্তিষ্কে স্ফুটন হচ্ছে অমৃতার। এবার ঘুম ভাঙার পর থেকে টের পেল ভীষণ যন্ত্রণাও শরীরে। ও আশেপাশে তাকালো শাহেদের খোঁজে। শাহেদ এলো খানিক বাদে। মুখ চোখ সাদা হয়ে আছে ওর। অমৃতা পেট চেপে রেখে আহত গলায় বলল, কোথায় গেছিলে? নিচে। সিগারেট খেতে? আমাকে ওটি থেকে দেওয়ার পর আমার পাশে বেশিক্ষণ বসলো না। শাহেদ এসে অমৃতার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, অহেতুক অভিযোগ অমৃতা, ডাক্তার আমাকে অ্যালাউ করেনি। তুমি কেন বাচ্চামি করেছো? চোখ ফেটে জল বেরোলো অমৃতার। বলল, আমি বাচ্চামি করছি?
আমি তখন থেকে দেখছি তোমার ছন্নছাড়া ভাব, যেন তুমি অপর পুরুষ। ইভেন আমার ছায়াটাও চেঞ্জ করে দিলা না, নিজে নার্স ডেকে চেঞ্জ করেছো। শাহেদ, বাচ্চাটা কি আমরা দুজনে ছিল না? বহু কষ্টে শাহেদ নিজের মেজাজটা লুকিয়ে অমৃতার কপালে চুমু খেয়ে বলল, দুদিন পরে আমরা কোথাও থেকে ঘুরে আসবো, তুমি একটু শান্ত থাকো এই অবস্থায়। কথার খোঁচাতে আমাকে কষ্ট দিও না আর। আমি এর আগেও সন্তান হারিয়েছি, তুমি জানো আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় এই পরিস্থিতিতে অমৃতা ওসব পুরনো কেচ্ছা শুনে নিজেকে ঠিক রাখতে পারলো না। এটা তার আর শাহিদের একান্ত শোকের সময়। এই অবস্থায় শাহিদ কেন নাফিয়ার গর্ভের বাচ্চাটার কথা মনে করে হাই হাই করে উঠল। এজন্য আচমকা ভাবে শুয়ে থাকা অবস্থাতে শাহিদের কলার ধরে ঝাঁকুনি দিল। অমৃতা চেঁচিয়ে বলল, তুমি এখন কেন ওই বাচ্চার কথা ভেবে কষ্ট পাচ্ছ? আমাদের বাচ্চা বিয়োগে তোমার চোখে তো পানি নেই? হতভম্ব শাহেদ। তার হতভম্ব ভাব কাটছেই না। কিছুক্ষণ চেয়ে থেকে হাত সরিয়ে নিয়ে ধমকালো অমৃতাকে, অমৃতা, এনাফ হয়েছে। তুমি আমার সহ্যের সীমা পার করছো। তুমি এগুলো জেনে বুঝে করছো, তাই না? এগুলো আমাকে শাস্তি দিতে করছো। আজ বুঝতে পারছি, তুমি এসেছিলে কেবল শোধ নিতে আমার থেকে, তোমাকে ফেলে নাফিয়াকে বিয়ে করার শোধ নিতে, যা তুমি প্রতিটা দিন নিচ্ছ। তুমি সাইকো একটা। একটুও ভালোবাসা নেই আমার প্রতি তোমার। অমৃতা চেয়ে রইল। ও মনে হলো প্রথম শাহেদের কথা কিছু বুঝতে পারেনি। এরপর যখন ধীরে ধীরে বুঝলো তখন ধরা গলায় বলল, এসব পাগলামি আমার তুমি প্রতিশোধ হিসেবে দেখেছো, অ্যান্ড নাথিং এলস। প্রচন্ড বিরক্তিতে শাহেদ শ্বাস ফেলে। এরপর অসুস্থ অমৃতার কপালে চুমু খেয়ে মলিন কণ্ঠে বলে, এখন তো সেটাই মনে হচ্ছে। গত দুদিন যাবৎ আরহানের সাথে যোগাযোগ করতে পারছে না সিমিন। ফোন বন্ধ। সিমিনের কাছে অন্য কোনো উপায় নেই যোগাযোগ করার। পড়াশোনা, লেখালেখি সব শিখেই তুলে সিমিন কেবল জানালার ধারে দাঁড়িয়ে থাকে বিষণ্ণ হয়ে। শেষ কথা হয়েছিল সেদিন, যেদিন সিমিন বড্ড অস্থির হয়ে বলেছিল, এখন বিয়ের প্রস্তাব নিয়ে আসেন প্লিজ। মামা কেমন কেমন জানি করছে। হুট করে এক ব্যবসায়ী ধরে এনে কবুল বলতে বললে আমি কিন্তু না বলতে পারবো না। মামার কিন্তু হুটহাট অঘটন ঘটানোর স্বভাব আছে। এমনিতে মুখে বলে ভাগ্নি বড় হয়নি, কিন্তু ওই আনোয়ার ঘটককে বলতে শুনি সিমিনের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পেলে আমাকে জানিও আনোয়ার। বেশি ঘরে রাখা ঠিক না বাড়ির মেয়েদের। আরহান তো সেদিন সিমিনের কথায় এমনতর সম্মত হয়েছিল যেন পারলে এক্ষুনি মা আর কাজী ডেকে আনে। কিন্তু হঠাৎ কি হলো তবে লোকটার? সেই বৈশ্বিক বাস্তবতাটা কি তার জীবনে ঘটবে? হঠাৎ ফোন খুলে লোকটা বলবে, মাফ করো সিমিন, আমি মায়ের চাপে হঠাৎ বিয়ে করে নিয়েছি। ভাবতেই সিমিনের মুখটা কাগজে সাদা হলো। ও পাশের ঘরে নিসা আর সাদ শাহানাজের সাথে বসে বাজারে লিস্ট করছে। মূর্ছনা রহমানের বাড়ি থেকে আজর চাচাতো ভাইয়েরা এসেছে বিয়েতে উপস্থিত হতে। হবু কুটুমদের জন্য রাজ্যের বাজার লাগবে। অসীম ঘরে একপাশে আরামকে দাঁড়ায় বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎ ডাকলেন, সিমিন, আমার ফোনটা একটু ঘর থেকে দিয়ে যা। নাফিয়াকে বলে রাখি বিকেল নাগাদ ফিরতে। আর কয়েকজনকে দাওয়াত দেব। সানভীর নাকি শুনলাম বরগুনায় আছে, ওকেও বলিও। সিমিনের অন্যমনস্ক ভাব কাটলো, তবে উতলা ভাব নয়। ও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছোট জীবনে ছোট্ট একটা লাভ স্টোরি তার। এভাবে দিন 15 মাথায় উবে গেলে সেটা নিয়ে তো কারো কাছে দুঃখ বিলাসও করা যাবে না। সবাই এই দীর্ঘ সময়ের জম্পেশ প্রেম কাহিনীকে পাত্তা দেয়। ওর 15 দিনের প্রেমকে কে গোনায় ধরবে? বলবে, ওই দেখ নিব্বি কাচ্ছে। যে নিজে এত ম্যাচিউর গল্প লিখে সে 15 দিনের প্রেমে ধোকা খেয়ে কাচ্ছে। ফোনটা বাজছে ওর। ওপাশে বান্ধবী নিহা। সিমিন অস্থির ব্যগ্র হয়ে কলটা ধরে কানে চাপলো ফোন। এই কলটার জন্যও সকাল থেকে প্রতীক্ষিত। নিহা বলল, গিয়েছিলাম রে সিমিন, ম্যাথ ক্লাস হয়নি, স্যার কলেজেও আসেনি। সিমিন ঢোক গেল। তা ওনার অ্যাপার্টমেন্ট আছে, জানিস কিছু? নেই সম্ভবত। জুনায়েদ কোচিংয়ের চাবি দিতে গিয়েছিল। রোজার ঈদের বন্ধ পড়েছে যে, ও বলল নেই। সিমিন চুপ করে রইল। কিছু একটা গলায় এসেছে ওর। কথা বলার ইচ্ছা নেই। কল কাটলো। ধীরে ধীরে জানালার বাইরে তাকিয়ে নীরবে শ্বাস ফেললো। বের করলো মনের বিষ যন্ত্রণা। অসীম তালুকদার সিমিনকে দেখে অবাক। সাদও বলল, কোথায় যাচ্ছিস? বিগত কদিন ধরে সিমিনের সবকিছুতে জবাবদিহিতা জারি, তবে এবেলা একটু মেজাজ দেখিয়ে বলল, কলেজ যাচ্ছি। বিশ্বাস না হলে তুমিও আসো আমার সাথে। সাদ বাবার দিকে তাকালো। অসীম চোখ নামিয়ে গম্ভীর গলায় পড়ল, ওকে কলেজের গেটে রেখে এসো। সাদ সিমিনকে কলেজ গেটে নামিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। কিছু তো একটা হয়েছে সিমিনের। ও বুঝেছে এখন মেয়েটাকে একা ছাড়া যাবে না মোটেও। সিমিন কলেজ গেটে পা রেখে সোজা ছুটল সায়েন্স ডিপার্টমেন্টের সেমিনার হলে। আলতাফ স্যার বায়োলজি পড়ান। তাকে পেয়ে কাঁদো কাঁদো হয়ে সিমিন প্রশ্ন করল, ও স্যার,
আসসালামু আলাইকুম স্যার। স্যার আরহান স্যার কি ছুটিতে আছেন? বই নিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে যাচ্ছিলেন আলতাফ স্যার সালামের জবাব দিয়ে বলে, সিমিন যে এক্সট্রা ক্লাসগুলো করতে আসো না কেন? আর হ্যাঁ, আরহান স্যার ছুটিতে টাঙ্গাইল গিয়েছিল। কেন স্যার, কেন? ঠিক কী কারণে স্যার ছুটি নিলেন জানেন? সিমিন অস্বাভাবিক গতিতে শ্বাস নিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে আরহান ঠান্ডা গলায় বলে, কিছু বলবে সিমিন? সিমিন ঘুরল। আলতাফ স্যার আরহানকে সালাম দিয়ে চলে যেতে সিমিন সেমিনার হলের এক কোণে দাঁড়িয়ে চোখে মুছে মুখটা ঘুরিয়ে নিল। আরহানের মুখ চোখ সত্য ধীর গলায় জানতে চায়, এতটা ইমেচিওর তুমি সিমিন? তুমি বুঝতে পারছো কত রাগ উঠছে আমার? ওটা আলতাফ স্যার, সে তো সবাইকে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বেড়ায়, তার কাছে এসে এত লাফালাফি। সিমিনের অস্থিরতা লাফালাফি শব্দতে ব্যাখ্যা করায় সিমিন কিছুক্ষণ নির্বাক হয়ে চেয়ে রইল। এরপর আশেপাশে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল সেমিনার হল থেকে। আরহান একটা বই হাতে পিছু পিছু নামছে। এই দালানের সিঁড়িতে সিসিটিভি ক্যামেরা নেই, আশেপাশে কেউ নেই। আরহান বলল, এই রাগলে? আরে আমার করি প্রেম, উনি বুঝে গেলে রটাবেন নষ্টামে। তোমার শুনতে ভালো লাগবে? সিমিন জবাব দেয় না, আবার অন্যা চেপে চোখ মুছে। আরহান অল্প হাসে বলে, সরি, হঠাৎ কল এলো আম্মার গলায় মাছের কাঁটা ফুটেছে, বমি করতে করতে অবস্থা খারাপ। এরপর হঠাৎ নাকি বুকে ব্যথাও শুরু হলো, তাড়াহুড়াতে তোমাকে জানাতে পারিনি। এরপর ফোনেও চার্জ ছিল না। আমাদের গ্রামে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই সিমিন, আমি পাওয়ার ব্যাংক নেই। সদর থেকে কল করতে পারতাম, কিন্তু দৌড়াদৌড়ি করেছে আম্মাকে নিয়ে। আম্মাকে জোর করে সাথে এনেছি আজ, গ্রামে রাখবো না আর। সিমিন চুপচাপ হাঁটছে ওরা ক্যাম্পাসে। আরহান পেছন পেছন হাঁটতে হাঁটতে সতর্ক ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে মিনমিন করে বলে, সন্ধ্যায় যাব তোমাদের বাড়িতে লক্ষ্মীটি, একটু বুঝলে খুব ভালো হতো আমাকে। অন্তত অপর পাশের মানুষটিকে কিছুটা ছাড় দিতে হয় সম্পর্কে, এটা প্রয়োজন, এটা জানো না? কে জানে, আমি এত ম্যাচিওর না। আর খবরদার বাড়িতে প্রস্তাব দিতে যাবেন না, কারণ আমি ম্যাচিওর না। আমি লাফালাফি করি, আমাদের সংসার হলে হবে লাফালাফির সংসার। যান গিয়ে একটা ম্যাচিওর রূপবতী মেয়ে বিয়ে করুন, যে হবে স্থির, একদম জগদ্দল পাথরের মতো স্থির, ওজনদার। গেটের কাছে দাঁড়িয়ে আরহান হেসে ফেলল, বলল, রূপন্তিতবতী? রূপ আর ব্যক্তিত্বের মিলনে জন্ম। ওরা গেটের বাইরে পা রাখলো ঝগড়া করতে করতে। আপাতত ক্যাম্পাস নিরিবিলি, গেটের বাইরেটাও। সাদ হা করে বোন আর আরহানকে দেখছে। সিমিন ঘাবড়ে গেলেও ও জানতো না ভাইয়া দাঁড়িয়েছে। আরহান শুরুতে বিব্রত হলেও ক্রমশ এগিয়ে গেল। খুবই ঠান্ডা মেজাজে হাতটা সাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওকে কিছু বলবেন না, আপনি চাইলে আমি এখনই গিয়ে আপনার আব্বুর সাথে আলাপে বসবো। তবে আমার একটু প্রস্তুতির দরকার আছে। আম্মাকে আনবো আর একটু কেনাকাটা করব। সেমিন মুখ ভার করে দাঁড়িয়ে আছে, বুকটা ঢিপ ঢিপ করছে। ওর ভাইয়া এখন ওকে একটা থাবড়া দেবে, ও সময় গুনছে। সাত থাবড়া দেয় না, উল্টো গম্ভীর হয়ে থেকে হাতটা বাড়িয়ে করমর্দন করে বলে, না এখন প্রয়োজন নাই, অনেক সময় দেওয়া হলো, তবে মুরগি বানিয়ে যাবেন না। আসছি, ভালো থাকবেন। বাড়ি ফেরার পথে সারাটা রাস্তা সিমিন নিশ্চুপ। সাদ এক ফাঁকে বলল, আব্বু মানতে যাবে না। সিমিনের গলা কাঁপলো। ভয় ডর লজ্জা সরিয়ে রেখে বড় ভাইকে সরাসরি বলল, কেন ভাইয়া, উনি তো চাকরি করেন, দেখতে সুন্দর। বয়স বেশি, তবে তারামি করতে পারে। মূর্ছনা আজকের দিনটা ছুটি নিয়েছে নিজের অসুস্থতার কথা বলে। সুপ্তির ডিউটি অফ ছিল, তাই চলে এসেছে সকাল সকাল। এসে থেকেই ঘরটা গুছাচ্ছে। আমতলা পাড়ের বাড়িতে মেয়ে লোক কেউ নেই। মুরব্বীরা বিয়ের আলাপ এখানে বসে সারবে। বিছানার উপর জড়সড় হয়ে বেজার মুখে বসে আছে মূর্ছনা। লম্বা দীঘল চুলগুলো তেল চিটচিটে হয়ে আছে। সুপ্তি বারবার বলছে শ্যাম্পু করে গোসল সারতে যাচ্ছে না, উল্টো কাটকাট গলায় বলছে, এভাবে থাকবো, বিয়ে আগলে আগাবে, না আগালে নাই। হাতে ঝাড়ু ফেলে সুপ্তি শ্বাস ফেলে বলে, বিয়েটা কিন্তু করতে হবে। মূর্ছনা জবাব দিল, তারপর জীবনের সুখ শান্তি যা ছিল সব চলে যাবে আমার নাকের পানি আর চোখের পানিতে। সারাদিন গার্লস গ্রুপে পড়ে থাকবো আর দৈনিক একটা করে পোস্ট দেব, আমার স্বামী আমার থেকে সুন্দর, আমি কালো। আমার মনে হয় আমার স্বামী পরকীয়ায় জড়িয়ে গিয়েছে, আমি আমার স্বামীকে ভালোবেসে ফেলেছি। এখন আমার কি করণীয় আপুরা? সুপ্তি হেসে ফেললো প্রচন্ড জোরালো আওয়াজে। কিছুক্ষণ হেসে বলল, এত কিছু ভেবে ফেলেছিস? তুই তো একটা চিজ। ভাবতে হয়, মলিন স্বরে বলল মূর্ছনা। সুপ্তি বলল, এত ভাবলে জীবন চলবে না, কিছু আমাদের ভবিতব্যের উপর ছেড়ে দিতে হয়। ছেলেটা একদম অযোগ্য হলে তোর এত আপত্তির যৌক্তিকতা ছিল। বদনাম মেনে নিতে রাজি নই, কিন্তু ফ্যাক্ট হলো বদনাম তোর মাথায় আছে। বিয়ে করলেই সুন্দর হবে,
এখন যা ভালো বুঝিস। মূর্ছনা খোলা জানালার বাইরে তাকায়। এই বাড়ির উঠানে জলিলুর রহমান আর মূর্ছনা চাচা আনিসুর রহমান ওর চাচাতো ভাইয়েরা দাঁড়িয়ে গল্প করছে। তারা সব ফাইনাল করে আজ সিলেট ফিরবে, বিয়ের প্রস্তুতি নিয়ে আবার আসবে। মূর্ছনা বাবার ঝকঝকে মুখটার দিকে তাকিয়ে ছোট করে শ্বাস ফেলে। মন যা ভালো বোঝে সেটা যদি জীবনে করতে পারতো তবে তো কথাই ছিল না। সাজগোজ বলতে একটু ফেস পাউডার দেওয়া হয়েছিল, যা মূর্ছনার রংটার সাথে বেমানান লাগছিল। কেমন যেন কেকি হয়ে উঠছিল মুখটা। ও ধুয়ে ফেলে কেবলমাত্র একটা সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে ওড়না মাথায় ঢেকে ঘরে বসে আছে চুপচাপ। তখন সন্ধ্যা হবে হবে করছে। পাশের মসজিদে ইফতার পূর্ববর্তী দোয়া পাঠ হচ্ছে। বাড়িতে জমায়েত লোক সব চুপচাপ। পুরুষদের বসানো হয়েছে সামনের বড় কক্ষে, মহিলারা সব এই ঘরে। অবশ্য মহিলা খুবই কম সংখ্যায় রয়েছে শাহনাজ, নাফিয়া, সিমিন, নিসা, মন্দিরা আর মূর্ছনার বান্ধবী সুপ্তি। শাহনাজ এসে ভিডিও কলে মূর্ছনার মায়ের সাথে সৌজন্য আলাপ সেরেছে। মনটা বড্ড খুঁতখুত করলেও স্বামীর সিদ্ধান্তের বাইরে শাহনাজ বিন্দুমাত্র ভাবতে অনিচ্ছুক। সে চুপচাপ নতমস্তকে বসে থাকা মূর্ছনাকে দেখছে। সাউকি আরেকটু সুন্দর মেয়ে ডিজার্ভ করে। এক দুইবার এই কথা ভেবে উঠে আবারও শুধরে নিলেন নিজেকে। মুখ হাসি হাসি করে মূর্ছনার মাথায় হাত বুলালেন। যখন মূর্ছনা তাকে সালাম দিয়েছিল, ইফতারের পরে মুরব্বীরা গোল হয়ে বসলেন, তখন ডাক পড়ল মূর্ছনার। মাকে ফোনে বলে মূর্ছনা মুরব্বীদের সামনে বসতে গিয়ে দেখতে পেল সাউকিকে। একটা পাঞ্জাবি হাতা গুটিয়ে রাখা, মাথায় টুপি। মূর্ছনা প্রায় 2 দিন পরে দেখলো লোকটাকে। লোকটা কি দিন দিন সুন্দর হবে ভাবতে গিয়ে আবারও মন খারাপ হলো ওর। সাউকির মুখে হাসি হাসি। মূর্ছনা চাপা রাখ বাধ্যতার ভদ্রতা নিয়ে ওর থেকে একটু দূরে বসতেই অসীম তালুকদার বলে উঠল, আমরা চাইছিলাম সামনের 14 তারিখ তোমাদের বিয়ে করিয়ে রাখতে। শাওকির দ্বিমত নেই। এখন বাকি মতামতটা তোমার থেকে জানতে চাচ্ছি। লোকটার কণ্ঠ তো নয় যেন বজ্রমেঘ। শ্বশুর হিসেবে এই লোক খুবই ভয়ঙ্কর হবে। মূর্ছনা বুঝলো। ও চুপ করে আছে। পাশ থেকে জলিলুর রহমান বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর কি মত দেবে নতুন করে? ওই তারিখেই। মত নয়, ওর যদি বাড়তি কিছু বলার থাকে। অসীম জলিলুরকে থামিয়ে দিয়ে বললেন। সানভীর এসেছিল সন্ধ্যাতে। এত কথার মাঝে বলল, আসলে তাদের আলাদা কথা বলতে দিলে ভালো হয়, তারপর তারা আপনাদের জানাব। অসীম সিমিনকে ডাকলো। সিমিন এসে মূর্ছনাকে সবচেয়ে ছোট রুমটাতে ঢুকিয়ে বসিয়ে দিল। এর খানিক বাদে ধীর কদমে সাউকি ঢুকলো। দুজন দুটো চেয়ারে সামনাসামনি বসেছে। মূর্ছনা হঠাৎ বলল, নখ কেটেছেন? সাউকি চমকে বলল, কেন? না মানে এখন আমি কিছু কথা বলবো, তাই এর মাঝে যাতে আপনি বেহুদা অজুহাত না দেখাতে পারেন আমাকে এড়িয়ে যাওয়ার। সাউকি চেয়ে আছে। মূর্ছনাকে সুন্দর লাগছে ভারী। মূর্ছনা গড়গড় করে বলে যেতে লাগলো, বিয়ে করব আমরা, তবে এখন নয়। কখন তবে? হা করে আছে সাউকি। মাসখানেক সময় নেব। এর মাঝে আমরা জানাশোনা করব আমাদের আচরণ একে অপরের সহনশীলতার মাঝে কিনা, একে অপরের রুচি পছন্দ নিয়ে একটু আগাম ধারণা নিয়ে রাখবো। এত করে কি হবে? সাউকি বোকা বোকা চোখে তাকিয়ে আছে। মূর্ছনা বলতে চাইলো, আপনার দাদার মাথা হবে। বহু কষ্টে নিজেকে সামনে নিয়ে থমথমে গলায় বলল, আপনার সিদ্ধান্তটা নিতে সুবিধা হবে। দেখুন আমি মেয়ে লোক তো, ও বিয়ের পরে স্বামীকে এমনিতেও মানিয়ে নেব, অমনিতেও মানিয়ে নেব, কিন্তু আপনাকে আমার ভরসা নেই। নিজেকে মানবিক মানানোর যে জোশ আপনার শরীরে এসেছে, রীতিমতো বাস্তবতা ভুলে বসে আছেন। বাস্তবতা হলো বউ হিসেবে একটা কালো মেয়েকে হয়তো মানা যায়, তবে তার খাসলত চরিত্র সুন্দর না হলে সেটা কিভাবে মানাবেন? তাই বলছি সময় নেন, আমাকেও দেন। আমরা বিয়ে করব, তবে একটু দেরিতে। আর হ্যাঁ, পাত্র হিসেবে আপনাকে আমার যথেষ্ট পছন্দ। আমাকে অহংকারী ভাবার দরকার নেই। আমার রূপ নেই, ওটাও নেই। থামলো মূর্ছনা। সাউকি দৃষ্টি ফেরাচ্ছে না কালো মুখটা থেকে। অনিমেষে চেয়ে থাকা ছাড়া ওর আর কিছুই করার ছিল না খানিক সময়। এরপর মূর্ছনা আপনা আপনি যখন চোখ নামিয়ে নিল, সাউকি হাসলো। সে হাসি নিশ্চুপ তবে অমলিন। কত কথা কণ্ঠে সে ওখানেই থেমে রইল। মাথাটা মৃদু নেড়ে কেবল সম্মতি জানালো মূর্ছনার প্রস্তাবে। বলল, বুঝলাম। যাই হোক, সময় আপনারই দরকার বেশি। যা বুঝলাম। তো ঠিক আছে, নিন যতটা দরকার নিন। পারলে চেষ্টাও করুন বিয়ে ভাঙার, একদম পূর্ণ চেষ্টা। মূর্ছনা কপাল কুঁচকে নেয়। সাউকি হাসে। এবার দুষ্টুমির সুরে বলে, প্লিজ বিয়ে ভাঙুন, অনেক চেষ্টা করুন বিয়ে ভাঙার। মূর্ছনা বিরক্ত গলায় বলল, আশ্চর্য তো, হঠাৎ এমন করছেন কেন আপনি? নিজেই তো লাফাচ্ছেন বিয়ের জন্য। আমি তো বাবার মুখের উপর কথা বলতে পারছি না, তাই আপনি ভাঙুন আপনার তরফ থেকে।
মূর্ছনা একটু ভড়কে যায়। সাউকিকে আচমকা 360 ডিগ্রি ঘুরতে যেতে দেখে থেমে থেমে বলে, কেন ভাঙবো? সাউকি হঠাৎ একটা কাণ্ড করে বসলো। মাথাটা সামনের দিকে কিছুটা এগিয়ে ঝুঁকে ফিসফিসিয়ে মূর্ছনাকে বলে, খবরদার বিয়েতে রাজি হবেন না। কেন হব না? মূর্ছনা অস্ফুটে বলে। সাউকি আরেকটু এগিয়ে নেয় মাথাটা, এবার বেশ গম্ভীর গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।